আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নতুন আরও একটি কবিতা নিয়ে হাজির হলাম। তো কবিতাটি শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি অন করে দাও, যেন ভিডিও আপলোড করলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তা না হলে ভালোভাবে কবিতাটি বুঝতে পারবে না। আমরা আজকে কবিতা আলোচনার পাশাপাশি এমসিকিউ সম্পর্কেও কবিতার পাশাপাশি আলোচনা করব। তো শুরু করছি আজকের কবিতা। তো আজকের কবিতা হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি কোনো আগন্তুক নই, লিখেছেন আহসান হাবিব। তো এখানে কবিতা পড়ার আগে কবি পরিচিতি ও পাঠ পরিচিতি সম্পর্কে আসলে আমাদেরকে জানা থাকতে হবে। তো কবি পরিচিতি সম্পর্কে তোমরা নিজেরা পড়ে নিও। এখানে জন্ম, মৃত্যু, সাল এবং কবির যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো আছে এগুলো, এবং কবি কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন তোমরা অবশ্য জানো যে কি কি পড়তে হবে। তো আমরা এখন পাঠ পরিচিতি নিয়ে একটু কথা বলবো, যে কবিতায় আসলে কি বলা হয়েছে। তো আসলে কবিতা পড়তে গেলে প্রথমে গল্প হোক আর কবিতা হোক, কবিতার নাম সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। তো এখানে দেখো কি বলা হচ্ছে, যে আমি কোনো আগন্তুক নই। এখানে আগন্তুক শব্দের অর্থ কি? আগন্তুক মানে হচ্ছে অতিথি বা অপরিচিত ব্যক্তি। মানে হচ্ছে কবি বোঝাচ্ছে যে আমি কোনো অতিথি বা অপরিচিত কোনো ব্যক্তি নই, আমি এই দেশেরই মানুষ, আমি অন্য দেশ থেকে আসা কেউ নই, আমি এখানকারই মানুষ, এই দেশেরই মাটি মানুষের সাথে আমার চলাফেরা, আর এই জন্মভূমির সাথে কবির আজীবনের সম্পর্ক। তো এই বিষয়টি বোঝানোর জন্য কবি কবিতার মধ্যে বহুবার এই কথাটি বলেছেন যে আমি কোনো আগন্তুক নই। তো আমরা কবিতা পড়ার সময় এই বিষয়টি আসলে বুঝতে পারবো। এখন আমরা আসলে এটার পাঠ পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই। তো এখানে পাঠ পরিচিতির মধ্যে আসলে আমরা তোমাদের জন্য আমি লিখে রেখেছি এখানে 4টি পয়েন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাঠ পরিচিতিতে আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে বলা হচ্ছে। এইগুলো যদি পয়েন্ট আকারে তোমরা মনে রাখো, তোমাদের সৃজনশীলের জন্য অনেক বেশি কাজে লাগবে। কবি দেখো এখানে কি বলছে, যে জন্মভূমির সাথে নিবিড় সম্পর্ক। মানে এই কবিতার মধ্যে, এই কবিতাটি পড়লে আমরা বুঝতে পারবো যে এখানে কবি জন্মভূমির সাথে তার যে নিবিড় সম্পর্ক এই বিষয়টিকে তুলে ধরেছেন। যেমন কবি নিজেকে এই মাটির, আকাশের তারা, ফুল, নিশিরাত, বাঁশবাগান, নদীর সাথে মিশে থাকা একজন মানুষ হিসেবে উপস্থাপন করেছেন। তার মানে জন্মভূমির সাথে কবির যে সম্পর্ক, এই জন্মভূমির আকাশ, মাটি, তারা, ফুল, নিশিরাত, বাগান এগুলোর সাথেও কবির একেবারে আজীবনের সম্পর্ক। এই বিষয়টির সাথে জন্মভূমির সাথে কবির নিবিড় সম্পর্ক এখানে আমরা দেখতে পেলাম। তারপর দেখো 2 নম্বর কি বলছে, যে প্রকৃতির সাথে একাত্মতা। এখানে মূলত কবি প্রকৃতির সাথে একেবারে মিশে গিয়েছেন। একাত্মতা মানে হচ্ছে মিশে। প্রকৃতির সাথে একাত্মতা ঘোষণা করতে গিয়ে কবি বলেছেন যে গ্রামের মাঠ, ঘাট, পথ প্রান্তর, জারুল জামরুল গাছ, কুবের পুকুর, ঝাঁকড়া ঢুমুর এসবের সাথে তার আজন্মের পরিচয়। মানে হচ্ছে জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত কবির এসবের সাথে পরিচয়। তার মানে প্রকৃতির সাথে কবি একেবারে একাত্মতা ঘোষণা করেছেন। তারপর দেখো কি বলা হচ্ছে কবিতায়, যে মানুষের সাথে সংযোগ। এখানে কিন্তু কবিতাটি পাঠ করলে তোমরা দেখতে পাবে যে এখানে গ্রামীণ জীবনের সাধারণ মানুষের সাথে কবি একাত্মতা অনুভব করেন। মানে তাদের সাথে কবি একেবারে মিশে গিয়েছেন। তিনি সেখানে কোনো অভ্যাগত বা ভিনদেশী নন। কবি বলেছেন যে মানুষের সাথে সংযোগ দেখাতে গিয়ে দেখো কি বলা হচ্ছে, যে কবি গ্রামীণ জীবনের সাধারণ মানুষের সাথে একাত্মতা অনুভব করেন। তিনি সেখানে কোনো অভ্যাগত বা ভিনদেশী নন। মানে কবি হচ্ছে কোনো ভিনদেশের কোনো মানুষ নন, তিনি এই গ্রামেরই মানুষ। তারপর দেখো কি বলা হচ্ছে, যে দেশপ্রেম ও শেকড়ের টান। এই কবিতাটিতে দেশপ্রেমের এক চমৎকার দৃষ্টান্ত দেখানো হয়েছে। দেশপ্রেমের সাথে সাথে কবি এখানে জন্মভূমির সাথে যে তার যে সম্পর্ক সে বিষয়টি তুলে ধরা হয়েছে, এবং উদাহরণ যেখানে কবি তার নিজের শিকড়কে অকৃত্রিম ভালোবাসার সাথে তুলে ধরেছেন। তাহলে আমরা এই বিষয়টি আসলে পড়তে গিয়ে আমরা এই কবিতার পাঠ পরিচিতি হিসেবে জন্মভূমির সাথে কবির নিবিড় সম্পর্ক এখানে দেখানো হয়েছে, প্রকৃতির সাথে একাত্মতা ঘোষণা করা হয়েছে, এবং মানুষের সাথে কবির যে সংযোগ সেটা দেখানো হয়েছে, এবং হচ্ছে দেশপ্রেম বা শেকড়ের টান এই কবিতার মধ্যে দেখানো হয়েছে। তো তোমরা এটা এভাবে মনে রাখতে পারো পাঠ পরিচিতির জন্য, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এবং সৃজনশীল লেখার সময় তোমাদের অনেকটা হেল্প করবে। তো তোমরা পয়েন্ট আকারে এভাবে মনে রাখতে পারো।
তো এখন আমরা সরাসরি কবিতায় চলে যাচ্ছি। দেখো কবিতাটি পড়লে আমাদের কাছে আরো স্পষ্ট হবে বিষয়টি, যে কবি এখানে কি বলছে দেখো, যে আসমানের তারা সাক্ষী, মানে কবি প্রথমে এখানে সাক্ষী রেখেছেন। সাক্ষী মানে হচ্ছে কোনো কিছু নিজ চোখে দেখছে এমন কেউ, মানে হচ্ছে আসমানের তারা সাক্ষী যে কবি এই জন্মভূমিকে কতটা ভালোবাসেন, এই বিষয়টি কবি বোঝাতে চেয়েছেন। আর জন্মভূমির সাথে কবির যে আজীবনের সম্পর্ক, এই বিষয়টি তুলে ধরার জন্য কবি মানে এইভাবে সাক্ষী রেখে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আসমানের তারা সাক্ষী, সাক্ষী এ জমিনের ফুল। কবি কিন্তু প্রথমে সাক্ষী রেখেছেন আসমানের তারা কি। এমসিকিউ কিন্তু এভাবে প্রশ্ন আসে যে কবির প্রথম সাক্ষী কে, এভাবে তোমাদের মনে রাখতে হবে যে আসমানের তারা। তারপরে দেখো কি বলছে, সাক্ষী এ জমিনের ফুল। তারপরে 2 নম্বরে কবি সাক্ষী রেখেছেন কাকে, জমিনের ফুলকে। তারপর দেখো কি বলছে, এই নিশি রাত, নিশি রাত মানে হচ্ছে গভীর রাত, বাঁশ বাগান মানে হচ্ছে বাঁশের বাগান, বিস্তর জোনাকি, বিস্তর মানে হচ্ছে প্রচুর জোনাকি, জোনাকি তো তোমরা চিনো, জোনাকি পোকার কথা বলা হচ্ছে, যে প্রচুর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর। তার মানে এখানে কবি দেখো অনেক বিষয়কে এখানে সাক্ষী রেখেছেন। প্রথমত হচ্ছে সাক্ষী আসমানের তারা, তারপর সাক্ষী হচ্ছে জমিনের ফুল, তারপর হচ্ছে নিশি রাত, তারপরে হচ্ছে যে বাঁশবাগান, তারপরে হচ্ছে বিস্তর জোনাকি, তারপরে কি বলছে যে সাক্ষী জারুল জামরুল, সাক্ষী হচ্ছে পুবের পুকুর। মানে এখানে একটা দিকের কথা বলা হচ্ছে, পূর্ব দিক, এখানে পূর্ব দিকের একটা পুকুরের কথা কবি এখানে বলছেন। এটাও তোমরা মনে রাখতে পারো, এমসিকিউ কিন্তু এটা আসবে যে এই কবিতার মধ্যে কোন দিকের পুকুরকে সাক্ষী মানা হয়েছে, এটা হচ্ছে পূবের পুকুর। তারপর কি বলছে যে তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, ডুমুর মানে হচ্ছে ডুমুর গাছ। তো এই ডুমুর গাছের ঝাঁকড়া ডুমুর মানে হচ্ছে যে যে গাছে অনেক বেশি ডুমুর ধরেছে, তো এই ডুমুরের ডালে একটি মাছরাঙা বসে আছে স্থির দৃষ্টি নিয়ে। তো মাছরাঙা স্থির দৃষ্টি দিয়ে কি কেন বসে থাকে, মাছ ধরার জন্য, এটা তোমরা সবাই জানো। তো মাছরাঙা আমাকে চেনে মানে হচ্ছে এই মাছরাঙাও কিন্তু কবিকে চেনে। তাহলে এখান থেকে দেখো এমসিকিউ কিভাবে আসতে পারে, যে জাকরা ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মানে মাছরাঙা যে বসেছে সেটা হচ্ছে ডুমুরের ডাল, ডুমুরের ডালে মাছরাঙা বসেছে, এবং দৃষ্টি কেমন ছিল, স্থির, তার দৃষ্টিটা ছিল স্থির দৃষ্টি। তারপর হচ্ছে মাছরাঙা আমাকে চেনে, কবি বলছেন এই যে ডুমুরের ডালে বসে থাকা স্থির দৃষ্টি নিয়ে যে মাছরাঙাটা আছে সেটাও আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, মানে আমি অন্য দেশ থেকে আসা কোনো ব্যক্তি নই, আমি এদেশেরই মানুষ। খোদার কসম আমি ভিনদেশী পথিক নই। তার মানে কবি এখানে নিজের অস্তিত্বকে জোরালোভাবে জানান দেওয়ার জন্য খোদার কসম করে এই কথাটি বলেছেন। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে কবি কার কসম করেছেন, এখানে হচ্ছে খোদার কসম, মানে তার অস্তিত্বকে আরও, কবি যে এই দেশেরই মানুষ এটা আমাদেরকে স্পষ্টভাবে আরও বোঝানোর জন্য কবি এই খোদার কসম এই কথাটি বলেছেন, যে আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি সাপনিক নিয়মে এখানেই থাকি। আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। তার মানে দেখো সাপনিক নিয়ম মানে হচ্ছে জন্মভূমি কবির অস্তিত্বে এমনভাবে মিশে গেছে যে তিনি ঘুমের ঘোরেও মাতৃভূমিকে উপলব্ধি করেন। তার মানে সাপনিক নিয়ম মানে হচ্ছে যে মানুষ কিন্তু যাকে বেশি উপলব্ধি করে, যে বিষয় নিয়ে বেশি ভাবে, সেটা নিয়ে কিন্তু মানুষ স্বপ্ন দেখে। তো স্বপ্নেও কবি জন্মভূমির কথা মনে করতেছেন, স্বপ্নেও জন্মভূমিকে কবি উপলব্ধি করতেছেন। তো এই জন্য বলছে যে আমি ছিলাম এখানে, আমি সাপনিক নিয়মে মানে স্বপ্নে এখানেই থাকি, স্বপ্নেও আমি এখানেই থাকি। আর এখানে থাকার নামই সর্বত্রই থাকা, সারা দেশে, মানে এখানে থাকলে আমি সব জায়গায় থাকতে পারি। দেখো জন্মভূমিতে যদি একটা মানুষ ভালোভাবে বেড়ে উঠতে পারে, জন্মভূমিতে যদি থাকে, তাহলে সে এই জন্মভূমি থেকে সে কিন্তু জন্মভূমির প্রকৃতি, গাছপালা, মাটি, ফুল, লতা পাতা, মানুষ সবার সাথে কিন্তু তার একাত্মতা তৈরি করতে পারে, সবার সাথে কিন্তু তার সম্পর্ক তৈরি করতে পারে। এই জন্য কবি বলছে এখানে থাকার নামই সর্বত্রই থাকা, সর্বত্র মানে হচ্ছে সব জায়গায়, সারা দেশে। তারপরে এই প্যারাতে কি বলছে দেখো, আমি কোনো আগন্তুক নই, এই খররৌদ্র জলজ বাতাস, মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তার মানে খররোদ মানে হচ্ছে তীব্র রোদ, এই তীব্র রোদ, জলজ বাতাস হচ্ছে ভেজা বাতাস, ক্লান্ত বিকেলের পাখিরা, এখানে কিন্তু কবি বলছে প্রথমে বলছে যে মাছরাঙা তাকে চেনে, এবং পরে কি বলছে যে খর রৌদ্র জলজ বাতাস এবং ক্লান্ত বিকেলের পাখিরা, বিকেলে পাখিরা নিরে ফিরে ক্লান্ত হয়ে, তো ওই পাখিরাও কবিকে চেনে। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই, মানে হচ্ছে তারা জানে আমি এদেশের মানুষ, আমি এখানেই থাকি, আমি কোনো মানে অন্য দেশের কোনো মানুষ নই, এটাই বলছে। তারপর দেখো কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, পরে কবি সাক্ষী রেখেছেন কাকে,
কার্তিকের ধানের, মানে হচ্ছে কার্তিক মাসে যে ধান হয়, এখানে একটা মাসের কথা বলা হচ্ছে। মাসটা হচ্ছে কার্তিক মাস। এখান থেকে এমসিকিউ আসে যে কবি এখানে কোন মাসের কথা বলেছেন। এখানে কিন্তু কার্তিক মাসের কথা বলা হচ্ছে, যে কার্তিকের ধানের মঞ্জুরি। ধানের মঞ্জুরি মানে হচ্ছে ধানের মুকুল। কার্তিকের ধানের যে মুকুল হয়, এই মুকুল ও সাক্ষী, সাক্ষী তার চির। তারপরে কি বলছে দেখো, যে সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির। মানে চিরল পাতা হচ্ছে ধানের লম্বা পাতাকে বোঝানো হচ্ছে। তো চিরল পাতায় টলমল শিশির, মানে শীতের সময় তোমরা সবাই দেখো যে শিশির জমে পাতার মধ্যে। সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশ্চিন্দার ছায়া। তো নিশ্চিন্দা মানে হচ্ছে এক ধরনের গ্রামীণ গাছ, ওই গাছকে বোঝানো হচ্ছে, যে সাক্ষী হচ্ছে নিশ্চিন্দার ছায়া। তো আমরা প্রথম প্যারাতে দেখেছিলাম যে কবি সাক্ষী রেখেছেন কাকে? আসমানের তারা, জমিনের ফুল, নিশিরাত, বাঁশবাগান, বিস্তর জোনাকি, জারুল জামরুল এবং পুবের পুকুর। তো এইগুলাকে কবি সাক্ষী রেখেছেন। তারপরে দেখো নিচে এসে কবি এখানে সাক্ষী রেখেছেন কাকে? কার্তিকের ধানের মঞ্জুরি। মঞ্জুরি মানে হচ্ছে ধানের মুকুল। এবং সাক্ষী তার চিরল পাতা, মানে ধানের চিরল পাতা টলমল শিশির। ধানের পাতার যে শিশির জমে, শিশিরটাও সাক্ষী। এবং জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশ্চিন্দার ছায়া, নিশ্চিন্দার ছায়াকে কবি এখানে সাক্ষী রেখেছেন। তারপরে দেখো আমরা তারপরের প্যারাতে দেখি, যে প্যারাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশি এমসিকিউ আসে। তো এখানে দেখো কবি কি বলছে, অকাল বার্ধক্যে নত কদমালি। অকাল বার্ধক্য মানে হচ্ছে যে অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায়। অল্প বয়সে মানুষ কখন বৃদ্ধ হয়? যখন আসলে মানুষের মানে খাবার দাবার ঠিক মতো হয় না, অনেক কষ্টে জীবনযাপন করে, তখন কিন্তু মানুষ অল্প বয়সেই বৃদ্ধ হয়ে যায়। তো অকাল বার্ধক্যে নত, নত মানে হচ্ছে নিচু। অকাল বার্ধক্যে একেবারে নত হয়ে গেছে কে? এই লোকটার নাম হচ্ছে কদমালি। তো এখানে কিন্তু পরীক্ষার মধ্যে এমসিকিউ আসতে পারে যে অকাল বার্ধক্যে নত কে? অকাল বার্ধক্যে নত কে ছিল? কদমালি। তার ক্লান্ত চোখের আধার, মানে তার চোখ হচ্ছে ক্লান্ত, কারণ সে যেহেতু অভাবী, সে অনেক কষ্টের দিন যাপন করে। তো তার ক্লান্ত চোখের আধার, তার তার ক্লান্ত চোখে মূলত অন্ধকার দেখা যাচ্ছে। আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন, মানে সে যে অকাল বার্ধক্যে নত যে কদম আলী, এই কদম আলীকে সে চিনে। কদম আলীর তার চিরচেনা স্বজন, এটার মাধ্যমে বোঝাচ্ছে কবি একেবারে গ্রামীণ সাধারণ মানুষের সাথে তার ওঠা বসা। সাধারণ মানুষকেও কবি তার নিজের একজন বলে মনে করেন। তাদের প্রতি তার যে ভালোবাসা, মানুষের দেশের প্রতি ভালোবাসা থেকে মূলত দেশের মানুষের প্রতি ভালোবাসাটা আসে। তো কবি এখানে তাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তারপরে কি বলছে, আমি জমিলার মার। এখানে আরেকটা চরিত্র আছে জমিলার মা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসে যে এক হচ্ছে কদম আলী, আরেকজন হচ্ছে জমিলার মা। তো জমিলার মার রান্নাঘরটা কেমন? শূন্য খাখা রান্নাঘর। জমিলার মার শূন্য খাখা রান্নাঘর। শূন্য খাখা মানে হচ্ছে ফাঁকা রান্নাঘর। শুকনো থালা, মানে থালাতে কোনো খাবার নেই এরকম। তো সব চিনি, সে আমাকে চেনে, মানে জমিলার মার শূন্য খাখা রান্নাঘর। রান্নাঘরে কোনো রান্নার কোনো আসলে কিছু নেই। তো সে কী রান্না করবে, এরকম একটা রান্নাঘরকে বোঝানো হচ্ছে। তারপর শুকনো থালা, মানে তার থালাতে কোনো খাবার নেই, এরকম যে মানুষটা, তার সাথেও কবির ওঠা বসা, কবি তাকেও চিনেন। তো এখানে দেখো দুইটা মানুষের কথা বলা হচ্ছে, একজন হচ্ছে কদম আলী, একজন হচ্ছে জমিলার মা। জমিলার মা আর কদম আলীকে কবি চিনেন, তারাও কবিকে চিনে। মানে হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষের সাথে কবির এক ধরনের একাত্মতা এখানে আমরা দেখতে দেখতে পাচ্ছি। তো আমি পাঠ পরিচিতিতে তোমাদেরকে বলেছিলাম যে এখানে মূলত নিম্ন শ্রেণীর মানুষের সাথে একেবারে সাধারণ মানুষের সাথে কবির একাত্মতা দেখানো হয়েছে। তো আমরা কবিতার মধ্যে তাই দেখতে পেলাম। তারপরে প্রায় দেখো কি বলছে, যে হাত রাখো বৈঠাই লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। মানে হচ্ছে হাত রাখো, মানে নৌকা চালাতে আমরা জানি কি লাগে? বৈঠা লাগে। তো নৌকা চালানো হয় যা দিয়ে, মানে বৈঠা দিয়ে কি চালানো হয়? নৌকা চালানো হয়। আর লাঙ্গল, লাঙ্গল দিয়ে কি করা হয়? যা দিয়ে কৃষিকাজ করা হয়, মানে যেটা দ্বারা নৌকা চালানো হয় এবং কৃষিকাজ করা হয়। হাত রাখো বৈঠাই লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। মানে বলতেছে যে তুমি এই বৈঠা এবং লাঙলে স্পর্শ করে দেখো, আমার হাতের স্পর্শ এখানে অনেক গভীরে লেগে আছে। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে মাটির লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। মানে হচ্ছে মাটির মাটি হচ্ছে, মাটি নিয়ে জন্মভূমি, এই মাটির যে স্নিগ্ধ সুবাস, এটা মূলত কবির শরীরে একেবারে লেগে আছে। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। যে কবি কিন্তু আবার শেষে এই কথাটি বলেছেন যে আমি কোনো আগন্তুক নই, আমাকে তোমরা বিশ্বাস করো যে আমি আসলে অন্য দেশের কোনো মানুষ নই, আমি এখানকারই একজন মানুষ। তারপর দেখো কি বলছে, দুপাশে ধানের ক্ষেত, সরু পথ। যে দুপাশে হচ্ছে রাস্তা, দুপাশে ধানের ক্ষেত,
এবং হচ্ছে সরু পথ, সরু মানে হচ্ছে চিকন, চিকন পথ, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, ধুধু মানে হচ্ছে নদীর বালুকে বোঝানো হচ্ছে। আমার অস্তিত্বে গাথা আমি এই উদাহ নদীর মুগ্ধ এক অবোধ বালক। মানে এখানে কবি দেখো শেষ প্যারার মধ্য দিয়ে আমাকে এই কথাটি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, মানে প্রকৃতির কথা বলা হয়েছে। সামনে ধুধু নদীর কিনার, এটাও নদীর ভালুকে বোঝানো হচ্ছে। আমার অস্তিত্বে গাথা, এগুলো হচ্ছে আমার জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমার এগুলো আমার অস্তিত্বে গাথা, ধানের ক্ষেত, সরু পথ, নদীর কিনার, এই বিষয়গুলো আমার অস্তিত্বের সাথে একেবারে গাথা। আমি এই উদাহ নদীর মুগ্ধ, মুগ্ধ মানে বিমোহিত এক অবোধ বালক। মানে আমি এই দেশের প্রকৃতিতে একেবারে মুগ্ধ এক অবোধ বালক। অবোধ মানে হচ্ছে বোধ শক্তিহীন, মানে আমি একেবারে এ দেশের প্রকৃতির সাথে এমনভাবে আমার অস্তিত্ব গেঁথে আছে যে আমি এই প্রকৃতি দেখে একেবারে মুগ্ধ। তো এখানে আসলে আমি কবিতার পাঠ পরিচিতির সাথে আসলে তোমাদেরকে মিলাতে পেরেছি যে এখানে ৪ টা পয়েন্টের কথা আমি বলেছিলাম যে ওই ৪ টা পয়েন্টই এখানে তোমরা যদি ভালোভাবে দেখো কবিতাটি তাহলে দেখতে পাবে যে এগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এই ছিল আমার আজকের ক্লাস। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে, পাশে থাকবে। তোমাদের জন্য শুভকামনা রইল। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।